আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মার্কিন প্রতিনিধি যারা বাংলাদেশে আসবেন তারা ইতিমধ্যে চলে এসেছেন, কিন্তু এই মার্কিন প্রতিনিধিরা তারা প্রথমে ভারতে মিটিং করেছেন মোদী সরকারের সাথে, তারপর আজকে বাংলাদেশে এসে পৌঁছেছে। কিন্তু এই মার্কিন প্রতিনিধির ভিতরে যে সর্বোচ্চ ব্যক্তি যে ডোনাল্ড লু, তিনি কিন্তু এখনো আসেননি। তিনি এখন পর্যন্ত ভারতে অবস্থান নিয়েছেন। এখন কেন এই মিটিং এবং কেন তিনি ভারতে অবস্থান করলেন, এখন পর্যন্ত তিনি কেন আসলেন না? তাহলে কি কালকে বা আজকে এই 15ই সেপ্টেম্বর যে মিটিংটি হবে বাংলাদেশের প্রতিনিধিদের সাথে, সেই মিটিংয়ের তথ্য সেই ডোনাল্ড লু এর কাছে পাঠানো হবে এবং সেখান থেকে ডোনাল্ড লু এবং ভারত সরকারের সাথে আবার সেই তথ্য নিয়ে পর্যালোচনায় বসবেন কিনা, এ ব্যাপারে একটা প্রশ্ন থেকে যায়। এখন এই যে মার্কিন যে কমিটিটা বা মার্কিন যে টিমটা তারা ভারতে এসে প্রথম মিটিং করলো, এদের উদ্দেশ্য বা এদের মিটিং করার কারণটা কি? ভারতের সাথে কেন মিটিং, বা আগেই কেন ভারতের সাথে মিটিং, কেন বাংলাদেশের সাথে নয়? তারা বারবার মিটিং করলে আগে ভারতের সাথে কথা বলে নেয়, তারপর এসে বাংলাদেশের এসে সেই অনুযায়ী তার বক্তৃতা এবং কথা বলার চেষ্টা করে। আমার মনে হয় এই সিস্টেমটার আসলে এখন যে পরিস্থিতি এই ভারতীয় উপমহাদেশে বা আমাদের যে এই অঞ্চলটায় যে পরিস্থিতি বিরাজ করছে, সেই জায়গা থেকে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা টানাপোড়েন দেখা গিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারত যে আপনার রাশিয়ার থেকে যে তেল আমদানি করে, এবং তেল আমদানি করার ক্ষেত্রে এত পরিমাণে ভারত তেল আমদানি করেছে যে ভারত এবং রাশিয়ার ভিতরে যে অর্থনৈতিক বাণিজ্য, সেই বাণিজ্যের সীমা অতিক্রম করে অতিরিক্ত পরিমাণ তেল আপনার ভারত আমদানি করেছে। যার ফলে ভারত সেটা যদি ডলারে পেমেন্ট করে, সেই ডলার কিন্তু রাশিয়া নিতে পারতেছে না, এবং সেই ডলার না নিতে পারার কারণে রাশিয়া ভারতের সাথে একটি চুক্তি করছে। সেই চুক্তিটা হলো যে রাশিয়ায় যে অস্ত্র শস্ত্র হয়, যে ওয়েপেনগুলো হয়, যে আপনার সামরিক ওয়েপেনগুলো, সেই ওয়েপেনের কিছু পার্টস বা কিছু যন্ত্রপাতি বলেছে যে রাশিয়া বলেছে ভারতকে যে এই যন্ত্রপাতিগুলো তুমি আমাকে তৈরি করে দাও, তোমার তেলের টাকা পরিশোধ করার দরকার নাই। তো এরকমের একটা চুক্তি হতে যাচ্ছিল। এই মুহূর্তেই এই আপনার ভারতীয় সরকারের কাছে এই যে আপনার যে আপনার ডোনাল্ড লু এর নেতৃত্বে যে টিমটা আসছে, এই ব্যাপারে কিন্তু ভারত একটা চাপের মুখে আছে। কারণ যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের উন্নতি হোক, এবং এরকমের দ্বারা সাময়িক কোনো যন্ত্রপাতি তৈরিতে বা কোনো ওয়েপেন তৈরিতে তারা চুক্তিতে সম্মিলিত হোক। তো সেই জায়গা থেকে ভারত একটি ভেটো দিবে, এবং ভারতকে একটি আপনার হুঁশিয়ারি দিবে হয়তো যুক্তরাষ্ট্র। এবং অন্যদিকে আসেন এই যে আপনার বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের টানাপোড়েন, এই জায়গাটা, এবং বিশেষ করে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? তারা কি শেখ হাসিনাকে অন্য কোনো দেশে শিফট করবে, নাকি ভারতের ভিতরে থাকতে দিবে, নাকি বাংলাদেশে ফিরিয়ে দিবে? এ ব্যাপারে হয়তো একটু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে আগামীকাল, যে বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশের যে আপনার ইয়েটা থাকবে, যারা প্রতিনিধিত্ব করবে এই ডোনাল্ড লু এর কমিটির সাথে যারা কথা বলবে, সে অনুযায়ী শেখ হাসিনার ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় নাই, সেহেতু ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে এখন পর্যন্ত বাধ্য না, এবং যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে বা ওয়ারেন্ট ইস্যু হবে, ততক্ষণ পর্যন্ত ভারতে শেখ হাসিনা নিরাপদ। কেননা বাংলাদেশের সাথে ভারতের একটি চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কারো প্রতি যদি গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ থেকে জারি করা হয় এবং সে যদি বাংলাদেশের নাগরিক হয়, তাকে ভারত ফিরিয়ে দিতে বাধ্য। এই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে। এবং সেহেতু আপনার ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কতদিন থাকতে পারবেন, তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অনুযায়ী তার ইতিমধ্যে 40 দিন ওভার হয়ে গেছে, এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্টও বাতিল হয়েছে। এবং তিনি যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অনুযায়ী বা ডিপ্লোম্যাটিক ওয়েতে সেখানে থাকেন, তার অল্প কিছুদিন বাকি আছে। হয়তো এই অল্প কিছুদিনের ভিতরে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনা কোথায় থাকবে। তো
তো সে অনুযায়ী আসলেই এই বিষয়ে আলোচনা হবে বা এই বিষয়ে বাংলাদেশে কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশের প্রতিনিধি দল, সে অনুযায়ী হয়তো সেই তথ্য ডোনাল্ড লুয়ের কাছে পাঠানো হবে এবং সেই তথ্য অনুযায়ী তাদের ডোনাল্ড লুয়ের সাথে ভারতের যে প্রতিনিধি দল আছে তাদের সাথে হয়তো একটা আলোচনা হতে পারে বলে একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এবং ভারত যে যুক্তরাষ্ট্রের যে ক্রাইটেরিয়া বা যুক্তরাষ্ট্রের যে চাওয়া, সেই চাওয়াটা ভারত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ভারতের কাছে ভারত বারবার রাশিয়া কেন্দ্রিক হয়ে যাওয়ার যে একটা বিভিন্ন নিউজে আমরা দেখেছি যে তিনি রাশিয়ার পুতিনের সাথে দেখা করতেছেন, বিভিন্ন চুক্তি করার চেষ্টা করতেছেন, তেল আমদানি করতেছেন। এবং শুধু তাই নয়, বিশেষ করে ব্রিক্সে ভারতের সহযোগিতা আছে এবং ব্রিক্সের যে তারা একটা ডলারের অল্টারনেটিভ যে মুদ্রাটা চালু করার একটা সিদ্ধান্ত নিয়েছে ব্রিক্স, যে ডলারের অল্টারনেটিভ তার একটা মুদ্রা চালু করতে হয়, সে জায়গায় ভারতের একটা বড় রকম অর্থনীতি আছে এবং ভারত সেই মুদ্রায় সেই মুদ্রা মানে ব্রিক্সের যে কমন মুদ্রা সেটা চালু করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সহমত পোষণ করে। তো সেই জায়গা থেকে দেখেন ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিন্তু ভারত বারবার দূরে সরে যাচ্ছে। যুক্তরাষ্ট্র খুব আপনার এই জিনিসটা দেখে যে তাদের ডলারের বিপরীতে যদি কোনো মুদ্রা দাঁড় হয় বা দাঁড় করানোর চেষ্টা করে, সেটা খুব শক্ত হাতে তারা দমন করার চেষ্টা করে। আপনার গাদ্দাফির কথা যদি চিন্তা করেন, যে দেখেন গাদ্দাফি চেয়েছিল যে একটা মুদ্রা চালু করবে, স্বর্ণের বিপরীতে যে পরিমাণ স্বর্ণ থাকবে সেই পরিমাণ টাকা ছাপাইবে, ডলারের মতো না যে ডলার তো ইচ্ছা করলেই তারা যত খুশি তত ছাপাইতে পারে। আজকে যদি 10 লাখ 1 বিলিয়ন 2 বিলিয়ন 5 বিলিয়ন ডলার তারা ছাপিয়ে মাঠে ছাড়ে, তাহলে কিন্তু তাদের অর্থনীতি ধস ঘটে না। কিন্তু আপনি টাকা ছাড়া পান বা অন্য কোনো আপনার যে রাষ্ট্রের মুদ্রা ছাপাইলে কিন্তু সেই রাষ্ট্রের মুদ্রা ধসে পড়ে যায়। বিষয়টা হলো এরকমের যে মানে একটা বোতলের ভিতরে যদি আপনি পানি ঢালেন, সেটা কিন্তু ওই বোতল ভরে তারপর একটা সময় আপনার মাটিতে পড়ে যায়। তো আমাদের দেশের যে বিভিন্ন দেশের অর্থনীতি বা মুদ্রা হলো ওই রকমের। আর আপনার আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যে ডলারটা, এটা হলো একটা পুকুরের ভিতরে। একটা পুকুরের ভিতরে যদি আপনি পুকুর বা সমুদ্র বলতে পারেন, একটা সমুদ্রের ভিতরে যদি আপনি একটা বোতল পানি ঢেলে দেন, আপনি কেউ কিন্তু আঁচ করতে পারবে না যে এই সমুদ্রের ভিতরে 1 ড্রাম 1 বোতল বা বিশাল রকমের পানিও যদি ঢেলে দেওয়া হয়, কেউ কিন্তু আঁচ করতে পারবে না। তো যুক্তরাষ্ট্রের যে ডলারের অর্থনৈতিক ব্যবস্থা ঠিক এরকমই। ডলার যত ছাপাইবে তারা, আপনি আমি আঁচ করতে পারবো না, ডলারের পতন ঘটবে না। কিন্তু টাকা বা অন্য কোনো আপনার মুদ্রা যদি কোনো রাষ্ট্রীয় ভাবে ছাপানো হয়, সেটা কিন্তু পতন ঘটে যায়। তো এর প্রেক্ষিতেই সাদ্দামও চাইছিল যে একটা মুদ্রা চালু করবে, যেটার ছাপানোর ক্ষেত্রে একটা সময়সীমা মানে থাকবে যে যে পরিমাণ স্বর্ণ জমা রাখবে সেই পরিমাণ মুদ্রা কেউ ছাপাইতে পারবে। তো এইরকমের একটা অর্থনীতি যখন বা ডলারের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করে, সাদ্দামের পতন হয়েছে। তো এক্ষেত্রে এখন ব্রিক্স চাইতেছে যে কি একটা কমন মুদ্রা চালু করার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে আপনার পেট্রো ডলারের যে কথাটা আসছে, যে পেট্রো ডলারের চুক্তি কিন্তু সৌদি আরব আমেরিকার সাথে রিনিউ করতে নারাজ, তারা রিনিউ করে নাই এবং তারা বরঞ্চ আপনার যে ব্রিক্সের সদস্য হয়ে গেছে। তো এই যে দেখেন, তার মানে ডলারের বিপরীতে একটা কমন মুদ্রা যদি চালু হয়ে যায় এবং ব্রিক্সের যে আপনার বাৎসরিক লেনদেন সেটা হলো 33 ট্রিলিয়ন ডলার। তো এরকমের একটা বড় রকমের অর্থনৈতিক আপনার লেনদেন যদি ডলারের বিপরীতে কমন মুদ্রা ছাপিয়ে তারপর সেখানে যদি তারা লেনদেন করা শুরু করে, ডলারের ধস নামতে কিন্তু বাধ্য। এবং এই কাজটায় কিন্তু ইন্ডিয়া জড়িত। তো এই ইন্ডিয়ার এই যে বিভিন্ন রকম তাদের যে সম্পর্কের টানাপোড়েন একেবারে তলানি শেষ পর্যায়ে এসেছে। এখন শেষ পর্যায়ে তারপরেও আমেরিকা চাইবে ইন্ডিয়াকে ধরে রাখার জন্য এবং ইন্ডিয়াকে তার কথা মানিয়ে শুনিয়ে তারপর আপনার করার জন্য, টিকিয়ে রাখার জন্য। আপনারা জানেন যে ইন্ডিয়ার আবেদনেই কিন্তু সেই শেখ হাসিনা সরকার বাংলাদেশে স্বৈরাচার হিসেবে টিকে ছিল এবং তার বিরুদ্ধে তেমন গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ কিন্তু আমেরিকা নেই। কিন্তু যখন দেখতেছে যে ইন্ডিয়াও তার কথা শুনতেছে না, ইন্ডিয়াও কখনো রাশিয়ার সাথে কখনো ব্রিক্সের সাথে এরকমের বিভিন্ন রকম তার কথা না মেনে না শুনে তাকে বারবার সতর্ক করার ক্ষেত্রেও কিন্তু ইন্ডিয়া কথা শুনতেছে না, সেই জায়গায় সম্পর্কে একটা তলানি আছে। এবং এই যে অঞ্চলটা ভারত বা তার আশেপাশের অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার একমাত্র বন্ধু রাষ্ট্র হলো ভারত। এখন ভারত যেহেতু এই কথা শুনতেছে না, এখন বাংলাদেশ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে তার ভৌগোলিক ভাবে বলেন যে এই পাশে আপনার ভারত, এই পাশে চীন, এই যে দুইটা পরাশক্তির কাছাকাছি অবস্থানে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই জায়গা থেকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বাংলাদেশের সাথে এখন এই আমেরিকান সরকার যেহেতু
ইন্ডিয়ার সাথে ভরসা করতে পারতেছে না, এখন বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করবে এবং আমাদেরকে যত রকমের সাহায্য সহযোগিতা লাগে, টাকা পয়সা, ডলার সংকট সব কিছু দিয়ে তারা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। এটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ এবং দেখবেন হয়তো এই যে গার্মেন্টস ব্যবসা নিয়েও একটা বড় রকমের চুক্তি হতে পারে এবং আমাদের গার্মেন্টস ব্যবসাকে উন্নতি এবং ডেভেলপ করার জন্য আরও অনেক রকমের সুযোগ সুবিধা দেবে। তো সেই জায়গা থেকে এখন একটা বড় সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের উচিত যে যেভাবে হোক অর্থনৈতিক ডেভেলপটা করা। যেহেতু অর্থনৈতিকভাবে আমরা একটা বড় রকমের ক্রাইসিস আছে, এই যে মিটিংটা হবে প্রথমে আজকে 15ই সেপ্টেম্বর যে মিটিংটা হবে, সেখানে কিন্তু আমাদের যে গভর্নর মনসুর সাহেব থাকবেন এবং আপনার পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা থাকবেন, আপনার যে ডক্টর ইউনূস সাহেব থাকবেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং এখান থেকে আমাদের যে দায়িত্ববান উপদেষ্টা আছে তারা চাইলে অনেক কিছু এই আমেরিকার কাছ থেকে আদায় করে নেওয়ার একটা সুযোগ আছে। তো সেই জায়গা থেকে আমি এবং যে শেখ হাসিনার ব্যাপারে যে প্রশ্নগুলো আসছে যে শেখ হাসিনাকে কি করা হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং এই আলোচনার প্রেক্ষিতেই আসলে আপনার দেখা যা মানে আমরা তথ্য পাবো যে শেখ হাসিনাকে কি করা হবে। শেখ হাসিনাকে কি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশে ফিরে আনার ব্যবস্থা করা হবে নাকি ভারতে অবস্থান করবে। এই মিটিংটা শেষ হওয়ার পরপরই আমরা এই বিষয়ে একটু নিশ্চিত হতে পারবো যে শেখ হাসিনার ব্যাপারে কি হতে যাচ্ছে এবং ভারতের সাথে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক কি তলানির শেষ পর্যায়ে এসে এখানেই শেষ হতে যাচ্ছে নাকি আমরা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব এবং আমাদেরকে সেই ইন্ডিয়া কেন্দ্রিক না হয়ে যুক্তরাষ্ট্র তারা পাশাপাশি ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে পারে।